গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আশা করছি ভালো আছো। আজকে তোমাদের কত নম্বর ক্লাস? আজকে হচ্ছে 25। আমরা কি পড়ছিলাম? চতুর্থ অধ্যায় বিধেয়। আমরা অলরেডি কি পড়েছি? বিধেয় কাকে বলে, বিধেয় বিধেয়কের সম্পর্ক এবং পরিফেরির মতে বিধেয়ক হচ্ছে 5 প্রকার। আমরা জানি বিধেয়কের প্রবক্তা হচ্ছেন যুক্তিবিদ অ্যারিস্টটল। তিনি 4 প্রকার বিধেয়কের কথা বলেছেন, কিন্তু তিনি শুরু করেছিলেন, কিন্তু এটা পরিণতি লাভ করে কার মাধ্যমে? পরিফেরির মাধ্যমে। এবং আমরা পরিফেরির বিধেয়কটাই পড়ছিলাম। বিধেয়ক কত প্রকার? 5 প্রকার। আমরা জাতি উপজাতি কাকে বলে গত ক্লাসে পড়েছি। আজকে পড়ব জাতি উপজাতির মধ্যে সম্পর্কগুলো। খেয়াল রেখো, জাতি উপজাতিটার সম্পর্ক, অর্থাৎ সম্পর্কের ভিত্তিতে জাতি উপজাতি 7 প্রকারের হয়ে থাকে। এটা কিন্তু শ্রেণী বিভাগ না। গত ক্লাসে আমি সম্পর্কে তোমাকে আমাদের বইতে ডিটেলস দেওয়া আছে, আমি ভাগ ভাগ করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। জাতি উপজাতি হচ্ছে সাপেক্ষ পদ, অর্থাৎ একটি ছাড়া আরেকটি অসম্ভব। জাতি কাকে বলে? একটি সহজ ভাষায় বলি, দুটি শ্রেণীবাচক পদ যদি পরস্পর এমনভাবে সম্পর্কযুক্ত থাকে যে একটার ব্যাক্তার্থের তুলনায় অন্যটি বড়, এবং যেটি বড় সেটি ছোটটাকে কি করে? ছোটটি বড়টির অন্তর্ভুক্ত। তাহলে তুলনামূলকভাবে বড়টি ছোটটির তুলনা হবে জাতি। এবং একইভাবে শুরু করবে দুটি শ্রেণীবাচক পদ যদি এমনভাবে সম্পর্কযুক্ত থাকে যে একটির তুলনায় একটি ছোট, তাহলে ছোটটি হবে বড়টির তুলনায় কি? উপজাতি। এখন আমি যদি বলি মানুষ হয় এক শ্রেণীর প্রাণী, তাহলে এখানে কি প্রাণীটা কি হচ্ছে? প্রাণীটা হচ্ছে জাতি, কেননা মানুষ হচ্ছে প্রাণীর তুলনায় ছোট। তাহলে আবার যদি প্রাণীর একটি অংশ হচ্ছে মানুষ, তাহলে মানুষটা হচ্ছে এখানে উপজাতি কার তুলনায়? প্রাণীর তুলনায়। এতটুকু আমরা পড়েছি। এখন আমি দেখব, প্রথমে এটা হচ্ছে 152 নম্বর পেজে। প্রথমে যে আছে এখানে কিছু উল্লেখ আছে, অনেক ডিটেলস কথা আছে, সবগুলো লেখার দরকার নেই। প্রথমে যে গত ক্লাসে যে পয়েন্টসগুলো দিয়েছি সেগুলো পড়বে। 52 নাম্বার পেজে অনেকগুলো উদাহরণ আছে, ওগুলো রিডিং পড়বে, পড়ে যেগুলো তুমি মনে রাখতে পারো সেগুলোই করবে, ঠিক আছে? এখানে দেখো আছে, জীব বলতে মানুষ পশু সব কিছুকে বোঝায়। আচ্ছা, সাম্মাম জেনাস পরতম জাতি। আচ্ছা, এখানে এগুলোকে বলছে যে জাতি উপজাতির বৈশিষ্ট্য বলতে পারো এবং মৌলিক দিকও বলতে পারো। পরীক্ষার খাতায় যদি পড়ে, মূলত এভাবে আসে হঠাৎ করে, বইতে দেওয়া আছে তোমাদের বৈশিষ্ট্য বা মৌলিক দিক, ঠিক আছে? হঠাৎ করে আসলো জাতীয় উপজাতির সম্পর্ক বিবেচনায়, ঠিক আছে? সবচেয়ে প্রথমে যেটা আসে, যেটাকে বলা হয় পরতম জাতি। 1 নাম্বার পরতম জাতি, যাকে বলা হয় জেলাস। এটা ইউ। আচ্ছা, হঠাৎ দিবে সৃজনশীলে পরতম জাতির ইংরেজি শব্দ কি? সাম্মাম জেনাস। আমরা জানি জাতি হচ্ছে জেনাস। পরতম মানে কি? সবচেয়ে যে বড়, যার থেকে আর কোনো বড় কিছু থাকতে পারে না। বইয়ের ভাষায় দেখো কিভাবে আছে, একই জাতীয় কিছু জাতি বা উপজাতির ব্যাক্তার্থের দিক থেকে ছোট থেকে বড় দেখা যায়। তাদের মধ্যে একটি জাতি এত বড় যে তার থেকে বড় আর কোনো শ্রেণী হয় না। এত জটিল করে লেখার দরকার নেই, তোমরা বলবে সবচেয়ে যে বড় জাতি, এভাবে লিখবে। বৃহত্তম বা বড় শ্রেণীবাচক যে শ্রেণীকে পরতম জাতি বলে, অর্থাৎ যার থেকে এটি এমন একটি জাতি যার থেকে বড় আর কোনো কিছু নেই। আচ্ছা, পরতম জাতির আরেকটি নাম হচ্ছে মহাজাতি। পরতম বা মহাজাতি। আচ্ছা, এখানে আমাদেরকে পরতম বলতে দ্রব্য বুঝিয়েছে। দ্রব্য থেকে, এখন তুমি যদি দ্রব্য কথাটা মনে না রাখতে পারো, তুমি মনে মনে ধরো যে সবচেয়ে বড় আমরা জানি যে সৃষ্টিকর্তা, ওনার কথা মনে রেখে তোমরা মনে রাখো এটা। ওখান থেকে আমাদের কি আসছে? চেতন এবং অচেতন। চেতন মানে তোমরা জানো, যার মধ্যে কি আছে?
ফিলিংস আছে যেটা চেতন, আর একটা হচ্ছে জড় বস্তু অচেতন। ঠিক আছে, তাহলে তোমরা লিখবে দ্রব্য, কিন্তু মনের করো তোমরা সৃষ্টিকর্তা। ঠিক আছে, যার থেকে বড় আর কিছু নেই। তাহলে বলবে পরতম জাতিকে বৃহত্তম জাতি, সবচেয়ে যে বড় জাতি তাকে বলা হয় পরতম জাতি, যার থেকে বড় আর কোনো জাতি নেই। যেমন দ্রব্য, যার থেকে চেতন, এই দ্রব্য থেকে চেতন এবং অচেতন। বা তোমরা এইভাবে লিখে দিলে, যদি শর্টকাটে আসলে এইভাবে লিখলে ছকাকারে দ্রব্য, এইভাবে লিখলে চেতন, এখানে দিয়ে দিলে অচেতন। ব্যাস, এটা হচ্ছে পরতম জাতির সংজ্ঞা। আচ্ছা, এখন পরতম পড়ার পরে তোমরা পড়ে ফেলবে ক্ষুদ্রতম। 2 নম্বর হচ্ছে, এখানে লিখে দিই আমি, জানি চতুর্থ অধ্যায় নিয়ে যাই। পেজ এখানে লিখে দিচ্ছি 152 নম্বর হচ্ছে ক্ষুদ্রতম কি উপজাতি। সংজ্ঞাগুলো খুব সহজ, আমি সংজ্ঞাগুলো লিখছি না। সবচেয়ে বড় জাতি পড়ার পর আমার তো ব্রেনে আছে জাতিটা হচ্ছে বড় আর উপজাতি হচ্ছে ছোট। মনে রাখার জন্য তোমরা পরতম জাতি পড়ার পরেই পড়ে ফেলবে ক্ষুদ্রতম উপজাতি। উপজাতি লিখেছি কিন্তু জাতি না। আচ্ছা, বইতে কি আছে দেখো, পরস্পর সম্পর্কযুক্ত কিছু জাতি বা উপজাতি ব্যক্তার্থের মাপকাঠিতে ক্রমানুসারে সাজানোর পর যদি দেখা যায় একটি উপজাতি এত ছোট যে তার থেকে আর কোনো ক্ষুদ্র উপজাতিতে বিভক্ত করা যায় না, একে ক্ষুদ্রতম উপজাতি বা অপরতম জাতি বলে। আচ্ছা, ক্ষুদ্রতম উপজাতি হচ্ছে তুমি লিখবে ভাবে, ক্ষুদ্রতম উপজাতি হচ্ছে সেই উপজাতি যার থেকে আর ছোট কোনো উপজাতি নেই। ঠিক আছে, বা এভাবে লিখতে পারো, এখানে একটু জটিল করে লেখা আছে যে সম্পর্কযুক্ত, যখন বলবে যে তোমার নিজের ভাষা লেখো, পরস্পর সম্পর্কযুক্ত কিছু জাতি এবং উপজাতি আছে, তখন দেখা যায় এর মধ্যে এমন কিছু উপজাতি আছে যার থেকে আর কোনো ছোট উপজাতি নেই, তাকেই বলা হয় ক্ষুদ্রতম। বা যদি আরো ভুলে যাও তাহলে লেখো জাতি এবং উপজাতির মধ্যে যে সবচেয়ে যে ছোট উপজাতি তাকেই বলা হয় ক্ষুদ্রতম। উদাহরণটা এখানে দেওয়া আছে যে মানুষ হচ্ছে ক্ষুদ্রতম উপজাতি। ঠিক আছে, মানুষ, এবং এর আরেকটি নাম হচ্ছে অপরতম, এখানে এখানে লিখছে মহাজাতি, এখানে লিখছি অপরতম, অপরতম উপজাতি। এটা সৃজনশীলে বেশি আসে, 1 নম্বরে পাঠ করে দিয়ে দিলে অপরতম উপজাতি কাকে বলে, এটা অ্যান্সার একই দিয়ে দিবে। মহাজাতি কাকে বলে, পরতম, এটা বেশি আসে, পরতম আর ক্ষুদ্রতম। আচ্ছা, এটার উদাহরণ হচ্ছে মানুষ, এটার উদাহরণ হচ্ছে দ্রব্য। 3 নম্বরে কি আছে দেখো, মধ্যবর্তী জাতিসমূহ অবরো জাতি। আচ্ছা, অবরো জাতি বা মধ্যবর্তী জাতি সমূহ। আচ্ছা, অবর, আবার বলছি বর থেকে মনে রাখো, অবর, অবরো জাতি বা মধ্যবর্তী জাতিসমূহ। এইটা পড়ার সময় খেয়াল রেখো, এখানে কিন্তু মধ্যবর্তী জাতি বলেছে, মধ্যবর্তীর সাথে আছে কি অবরো। যখন তুমি জাতি পড়বে, মানে লেখা আছে সংজ্ঞায় তোমার জাতি, তুমি উপজাতি থেকে শুরু করবে, ভিতরের নারী ভুড়ি যখন শুরু করবে সংজ্ঞাটা এভাবে লিখবে। তুমি দেখো বইয়ের ভাষায় আছে পরস্পর সম্পর্কযুক্ত বৃহত্তম জাতি এবং ক্ষুদ্রতম উপজাতির মধ্যবর্তী শ্রেণীসমূহকে উপজাতির দিক থেকে বিবেচনা করলে। আচ্ছা, আমি আবার বলছি, বৃহত্তম জাতি এবং ক্ষুদ্রতম উপজাতির, আবার বলি সবচেয়ে যে বড় এবং সবচেয়ে যে, এই 2 নম্বরটা পড়েছ,
1 নাম্বার এবং 2 নাম্বারের মধ্যবর্তী যা কিছু আছে উপজাতির দিক থেকে যখন তুমি বিবেচনা করবে তাদেরকে বলা হয় অবরো জাতি। আচ্ছা, ধরো তুমি কিছু বুঝতে পারবে, আমরা উদাহরণে চলে যাই। উদাহরণে বলছে দেখো, প্রাণী এবং মানুষ পদের মধ্যবর্তী জীব ও অজীব পদগুলো হচ্ছে মধ্যবর্তী জাতি। তোমরা এখানে দেখবে যে একটা ছক আছে, এখানে বইতে একটা 151 একটা ছক আছে। আচ্ছা, আমি ছকটাই দিয়ে দিচ্ছি তোমাদের, বইতে পেয়ে যাবে। প্রাণী, হচ্ছে এখানে হচ্ছে অজীব, মানুষ, অমানুষ, হচ্ছে তুমি যখন পড়বে এটা ধরে ধরে পড়বে। অবরো জাতি, আমি আবার বলছি, অবরো জাতি বা মধ্যবর্তী জাতি হচ্ছে সবচেয়ে যে বড় জাতি। 1 নাম্বারটার এবং 2 নাম্বারটার মাঝে যে আছে উপজাতির দিক থেকে পড়ছো জাতি, কিন্তু তুমি বলে উপজাতির দিক থেকে বিবেচনা করলে, অর্থাৎ নিচের দিক থেকে যখন তুমি বিবেচনা করবে তাকে বলা হচ্ছে অবরো জাতি। এখানে উদাহরণে দেখো, এই যে এই ছকটার দিকে তাকিয়ে তুমি বলবে যে এখানে দেখা যাচ্ছে যে, আচ্ছা, এখানে ছক থেকে বলছে যে প্রাণী এবং মানুষ পদের মধ্যবর্তী, প্রাণী এবং মানুষ পদের মধ্যবর্তী কি আছে দেখো তো, জীব এবং অজীব। ঠিক আছে, প্রাণী আর মানুষের মাঝখানে কি দেখতে পাচ্ছ, জীব আর অজীব না? এটাই হচ্ছে অবরো জাতি বা মধ্যবর্তী জাতিসমূহ। আচ্ছা, এখন অবরো উপজাতি 4 নাম্বার হচ্ছে অবরো উপজাতি বা মধ্যবর্তী উপজাতি। আমরা এতক্ষণ পড়লাম জাতি, এখন বলবো উপজাতি। আচ্ছা, একইভাবে লিখবে ওই আগের মতোই, পরতম জাতি এবং মধ্যবর্তী ক্ষুদ্রতম উপজাতি। একটু আগে বলেছিলাম যখন জাতি থাকবে উপজাতির দিক থেকে, আর এখন হচ্ছে উপজাতি, তখন তুমি বলবে জাতির দিক থেকে। পরতম জাতি এবং ক্ষুদ্রতম উপজাতির মধ্যবর্তী যা কিছু আছে তা জাতির দিক থেকে বিবেচনা করলে তাকে বলা হয় অবরো উপজাতি বা মধ্যবর্তী উপজাতি। এখানে উদাহরণে দেখো কি আছে, জীবের দিক থেকে, জীবের দিক থেকে কি আছে, আমাদেরকে উপজাতির দিক থেকে বিবেচনা করতে হবে। জীবের দিক থেকে দেখো পদগুলো বলতে পারি বৃহত্তম জাতি এবং ক্ষুদ্রতম উপজাতির মধ্যবর্তী শ্রেণী জীবিত মানুষ এবং অমানুষ। এখানে কি আছে, মানুষ এবং অমানুষ। ঠিক আছে, উপজাতির দিক থেকে মানুষ এবং অমানুষ, এটাই হচ্ছে অবরো উপজাতি। 5 নম্বরে চলে যাব, সমজাতীয়। 5 হচ্ছে সমজাতীয়। কথাটার অর্থ আমরা সবাই জানি, একই জাতির অন্তর্ভুক্ত, তাই তো, সমজাতীয়। আচ্ছা, এখানে যে সংজ্ঞাটা দেওয়া আছে দেখো, একটি জাতিকে যখন একাধিক উপজাতিতে বিভক্ত করা হয় তখন উপজাতিগুলোর মধ্যে পরস্পরের সমজাতীয় উপজাতি বলে। আচ্ছা, এটাকে আরেকটি নাম হচ্ছে সহযোগী। এই দুটা একই নাম, সহযোগী। উল্লিখিত ছকে
জীব ও অজীব পদ দুটি হচ্ছে, জীব এবং অজীব এই দুটা হচ্ছে, এইটা আর এটা, এই দুটা হচ্ছে সমজাতীয়। কেন সমজাতীয় দেখো, আগে উদাহরণটা দেখো, তারপরে একই জাতির অন্তর্ভুক্ত। কোন জাতির? প্রাণী জাতি। আমরা কি পড়ছি? সমজাতীয় উপজাতি, ও উপজাতি কথাটা লিখে নিই, সমজাতীয় এখানে লিখে দিচ্ছি, সমজাতীয় উপজাতি। সমজাতীয় উপজাতি হচ্ছে একই জাতির অন্তর্ভুক্ত। তুমি ছকের দিকে তাকাবো, দেখবে একই জাতির অন্তর্ভুক্ত কি আছে? জীব ও অজীব। একই জাতির অন্তর্ভুক্ত উপজাতিগুলোকে যখন আমরা পরস্পর ভাগ করি, তখন এগুলোকে একত্রিত বলা হয় সমজাতীয় উপজাতি, বা এটাকে আরেকটি নাম হচ্ছে সহযোগী। নেক্সট হচ্ছে আসন্নতম জাতি। আসন্ন 6 নাম্বার হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি 6। আসন্নতম জাতি। আসন্নতম মানে কি? আসন্নতম হচ্ছে সবচেয়ে নিকটবর্তী। কার নিকটবর্তী? উপজাতির নিকটবর্তী। আচ্ছা, আমি যদি মানুষ যদি উপজাতি হই, তাহলে আমার আসন্নতম জাতিকে? প্রাণী। ঠিক আছে, মনে থাকবে। বইয়ের ভাষায় কি দেওয়া আছে দেখো, কোনো উপজাতির সবচেয়ে নিকটতম জাতিকে বলা হয় আসন্নতম জাতি। তা তুমি মনে রাখো, মানুষ যদি উপজাতি হয়, মানুষের সবচেয়ে নিকটতম জাতি হচ্ছে, আসন্নতম জাতি হচ্ছে প্রাণী। আর পরেরটা আছে আসন্নতম উপজাতি, 7 নাম্বার, এখানে আসন্নতম উপজাতি। আসন্নতম উপজাতি ওই একই কথা, সবচেয়ে কোনো জাতির সবচেয়ে নিকটতম উপজাতিকে বলা হয় আসন্নতম উপজাতি। প্রাণীকে যদি আমরা জাতি ধরি, তাহলে প্রাণীর সবচেয়ে নিকটবর্তী উপজাতিকে মানুষ। ব্যস্ত হয়ে গেল, খুবই সহজ, খুবই সহজ। এখানে এই ছকটা পড়বা তোমরা, ঠিক আছে, এই ছকটা ধরে ধরে পড়বা। তারপরে বাকি কটা হলো আমাদের 7টা। তাহলে 7টা কি কি পড়লাম, পরেরগুলো আবারও বলি। এটা কিন্তু শ্রেণী বিভাগ না, মনে রেখো। এটা হচ্ছে বৈশিষ্ট্য অথবা তার কিছু জাতি উপজাতির কিছু মৌলিক দিক। অর্থাৎ জাতি উপজাতিগুলো আলোচনা করতে গেলে এই 7টা বিষয় আমাদের বের হয়ে আসে। আর এগুলো কিভাবে আসবে? সৃজনশীল আকারে আসবে, অথবা বলবে জাতি উপজাতির সম্পর্কগুলো আলোচনা করো। প্রথমে কি পড়েছি আমরা? পরতম, সবচেয়ে বড় দ্রব্য। তারপর কি পড়েছি? ক্ষুদ্রতম, সবচেয়ে ছোট, মানে বড়তম জাতি আর ক্ষুদ্রতম উপজাতি, সবচেয়ে ছোট, যেমন মানুষ। থার্ডে কি পড়েছি? অবরতম জাতি। কথাটা মনে রেখো, আমরা কিন্তু জাতি থেকে শুরু করেছি। অবরতম জাতি বা মধ্যবর্তী জাতি, ওই দুইটার দিক থেকে, অর্থাৎ সবচেয়ে বড়টা সবচেয়ে ছোট মাঝখানে যা আছে, সেগুলিকে আমরা কিসের দিক থেকে বিবেচনা করব? উপজাতির দিক থেকে। তারপরে পয়েন্টটা হচ্ছে অবরতম উপজাতি। এখানে আমরা কিভাবে পড়ব? সবচেয়ে বৃহত্তম, পরতম আর ক্ষুদ্রতম মাঝখানে যা আছে, সেটা আমরা কোন দিক থেকে বিবেচনা করব? জাতির দিক থেকে। জাতি থাকলে উপজাতির দিক থেকে বিবেচনা, উপজাতি থাকলে জাতির দিক থেকে বিবেচনা। আর জাস্ট উদাহরণটা বসিয়ে দিই। 5 নাম্বার সমজাতীয়, একই জাতির অন্তর্ভুক্ত পরস্পর উপজাতিগুলোকে আমরা একত্রিত কি বলি? সমজাতীয়। যেমন জীব, অজীব উভয় কি? প্রাণী জাতির অন্তর্ভুক্ত। 6 নাম্বার কি হচ্ছে? আসন্নতম জাতি। কার আসন্নতম জাতি? উপজাতির। মানুষ যদি উপজাতি হয়, প্রাণী হচ্ছে তার আসন্নতম জাতি। আর আসন্নতম উপজাতি হচ্ছে কি? কোনো প্রাণীর সবচেয়ে কোনো জাতির নিকটতম উপজাতি, অর্থাৎ প্রাণী যদি জাতি হয়, তার আসন্নতম কে? মানুষ। ব্যাস, শেষ। উপসংহার এখানে কি আছে দেখো, উভয়ের মধ্যে রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। আমরা জাতিকে ব্যাখ্যা করি উপজাতির সাহায্য নিই, এবং উপজাতিকে বিশ্লেষণ করি জাতির সাহায্য নিই। ওই যে একই কথা, উপরে আলোচনা থেকে আমরা দেখতে পাই উভয় সাপেক্ষ পদ, অর্থাৎ একটি ছাড়া আরেকটি সম্ভব নয় আর কি। একটি ব্যাখ্যা করতে গেলে আমাদের আরেকটি চলে আসে। আচ্ছা, এখন আমি চলে যাব, জাতি উপজাতি আমাদের হয়ে গেল। 3 নাম্বারটা কি ছিল? জাতি উপজাতি বিভেদ লক্ষণ বা লক্ষণ, একই কথা, ঠিক আছে। এখন আমি পড়াবো বিভেদক লক্ষণ। আচ্ছা, থার্ড হচ্ছে কি? জাতি উপজাতি গেল, 3 নাম্বার বিভেদক লক্ষণ।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খেয়াল রাখো বানানটা। বিভে, ব ছোট বা বিভে, দক না, বিভেদক। মিসি ভুল করলো, বিভে দক লক্ষণ, লক্ষণ। এটার আরেকটা নাম হচ্ছে বিভেদক লক্ষণ বা লক্ষণ, একই কথা। হঠাৎ বলবে বিভেদক লক্ষণে ইংরেজি শব্দ লেখো, ডিফারেন্সিয়া, মনে রাখো টি আছে, উচ্চারণটা হবে ডিফারেন্সিয়া, DIFFERENTIA। আচ্ছা, লক্ষণ মানে কি? লক্ষণ মানে হচ্ছে গুণ, ঠিক আছে? বিভেদক লক্ষণ হচ্ছে গুণ, অর্থাৎ যে গুণের কারণে একই জাতির অন্তর্ভুক্ত সমজাতীয় উপজাতিগুলোকে আলাদা করা হয়, সেই গুণ বা গুণসমূহকে সেই জাতির কি বলা হয়? বিভেদক লক্ষণ। বইয়ের ভাষায় দেখো, যে গুণের কারণে একই জাতির অন্তর্ভুক্ত একটি উপজাতিকে তার সমজাতীয় অন্যান্য উপজাতি থেকে আলাদা করা হয়, তাকেই লক্ষণ বা বিভেদক লক্ষণ বলে। অর্থাৎ যে গুণের কারণে, ধরো প্রাণী জাতি, তাই না? আর উপজাতি কি হচ্ছে? মানুষ। আর এখানে আমি অমানুষ লিখলাম। অমানুষ বলতে কিন্তু জড়বস্তু বোঝাচ্ছি না, আমি অন্যান্য প্রাণী বোঝাচ্ছি। এখানে হাঁস মুরগি লিখলাম না, গরু ছাগল লিখলাম না, জাস্ট বুঝে নাও অন্যান্য প্রাণী। আচ্ছা, মানুষ তো আমরাই। এখন এই আমরা কেন এই অন্যান্য প্রাণী থেকে আলাদা, এটা আমরা সবাই ভালো করে জানি, বুদ্ধিবৃত্তি। কারণ জৈব বৃত্তি সবার মধ্যেই আছে। এই যে বুদ্ধিবৃত্তি গুণটার কারণে আমরা, তাহলে কি সংজ্ঞাটা এভাবে পড়বে, যে গুণের কারণে, গুণ হচ্ছে বুদ্ধি, যে গুণের কারণে একই জাতির অন্তর্ভুক্ত, মানে আমরা কোন জাতির অন্তর্ভুক্ত? আমরা গরু ছাগল হাঁস মুরগি সবই তো প্রাণীর অন্তর্ভুক্ত। একই জাতির অন্তর্ভুক্ত অন্যান্য উপজাতি থেকে পৃথক করে সেই গুণকেই বলা হয়, তাকেই বলা হয়, সেই গুণ যদি বলবে সেই গুণকেই বলা হয় বিভেদক লক্ষণ বা লক্ষণ। এখানে উদাহরণ দেওয়া আছে, জীবকে জাতি হিসেবে গণনা করে, জীব বা প্রাণীকে জাতি হিসেবে গণনা করলে এর যথার্থ হলো জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। এবং মানুষের সমজাতীয় বা সহযোগী অন্যান্য উপজাতি হলো গরু ছাগল ভেড়া ঘোড়া। এই বুদ্ধিবৃত্তির কারণে মানুষ অন্যান্য প্রাণী থেকে আলাদা। এখানে অনেক বড় ছক দেওয়া আছে, আমি ছকটা এত বড় ছক লিখলাম না, তোমরা ছোট করে এতটুকু লিখলেই হবে। তবে এটা ছোট আকারে 2 নম্বরে অ্যান্সার বেশি আসে। বিভেদক লক্ষণ বলতে কি বোঝো তোমরা, এটা অবশ্যই অনুধাবন থেকে পড়ে নিবে, ঠিক আছে? উদাহরণটা অবশ্যই পড়তে হবে, তবে এত বড় ছক আকারে না, ছোট করে লিখলেই হবে। আর বলবে যেমন মানুষ অন্যান্য প্রাণী থেকে আলাদা বুদ্ধিবৃত্তি গুণের কারণ, আর এই বুদ্ধিবৃত্তি গুণটাই হচ্ছে মানুষের লক্ষণ বা বিভেদক লক্ষণ। আচ্ছা, যে গুণ বা গুণাবলীর একই জাতির অর্থ, ঠিক নিচে দেখো 148 নাম্বার, একদম নিচের দিকে, বিভেদক লক্ষণের নিচের দিকে, এটাই হচ্ছে মূল সংজ্ঞা। তবে এটা 1 নম্বরের জন্য প্রযোজ্য, 2 নম্বরের জন্য হবে না, একটু বড় লিখতে হবে। যে গুণ বা গুণাবলীর কারণে, এই যে গুণ বা গুণাবলীর কারণে, এখানে গুণ আছে, গুণাবলীও লিখতে পারো। যে গুণ বা গুণাবলীর কারণে একই জাতির অন্তর্ভুক্ত, যে একই জাতির অন্তর্ভুক্ত সমজাতীয় একটি উপজাতি তার একটি উপজাতি তার সমজাতীয় অন্যান্য উপজাতি থেকে পৃথক, সেই গুণ বা গুণসমূহকে কি বলা হয়? বিভেদক লক্ষণ বলা হয়। যেমন মানুষ, গরু, ছাগল, কুকুর ইত্যাদি একই জীব জাতির অন্তর্ভুক্ত বা প্রাণী জাতির অন্তর্ভুক্ত। মানুষের রয়েছে বুদ্ধিবৃত্তি, জীববৃত্তি, অন্যদিকে গরু ছাগলের রয়েছে শুধু জীববৃত্তি, এবং বুদ্ধিবৃত্তি গুণের কারণে মানুষ তার সমজাতীয় অন্যান্য প্রাণী থেকে আলাদা। আমার বিশ্বাস এটা তোমরা নিজেরাই লিখতে পারবে, ঠিক আছে? তাহলে আমাদের কি হলো, এই চ্যাপ্টারটা মনে রেখো। তোমরা যদি বোর্ডের কোশ্চেন দেখো, দেখবে কিভাবে ঘুরে ফিরে প্রত্যেক বছর আসে। তাহলে যতটুকু পড়িয়েছে অতটুকু পড়ে ফেলবে, সাথে সাথে আজকে এ পর্যন্ত। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।